বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া। কোন সে সুদূরে সত্তা তার আশা বলি। আলাপনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আজকে আমাদের আলাপনের বিষয় বাংলা ভাষা এবং সাহিত্য চর্চা। আর আজকে আমরা ভীষণভাবে আপ্লুত, ভীষণ খুশি যে আজকে আমরা পেয়েছি আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, গবেষক এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক শ্রী মিনার মনসুর মহোদয়। স্যার, আপনাকে শ্রদ্ধা জানাই এবং আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ভালো আছেন স্যার? ধন্যবাদ, ভালো আছি। মানে ভারতে কি এই প্রথমবার আসা? আমি বহুবার ভারতে এসেছি, ভারতের নানা রাজ্যে আমি গিয়েছি। এটা আগরতলায় আমার দ্বিতীয়বার আসা। আচ্ছা। আমি গত বছরও বইমেলা এখানে এসেছিলাম, এবারও এসেছি এবং এখানে ঘুরেছি আমি যতদূর আমার পক্ষে সম্ভব হয়েছে। তো আমার কাছে আগরতলা ভালো লাগে। এই ভালো লাগার এই দুটি অনুষঙ্গ আছে। একটি অনুষঙ্গ হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমি ছোট, ক্লাস 6-এ পড়ি। তো এই মুক্তিযুদ্ধের সময় আমাদের একটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল। তো ওখান থেকে আমরা যে শব্দগুলো শুনতাম সেই শব্দগুলো হচ্ছে আমাদের একেবারে শিশুবেলা থেকে আমরা আগরতলা শব্দের সঙ্গে পরিচিত। প্রথম মুক্তিযুদ্ধের সময়েরও আগে আমরা শুনতাম আগরতলা ষড়যন্ত্র মামলা হচ্ছে। আমাদের যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতার স্থপতি, তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছিল, বিখ্যাত মামলা, এবং সেটা দিয়ে তাকে কিন্তু ফাঁসি কাস্টে চড়ানোর চেষ্টা হয়েছিল, যেভাবে আমাদের এক সময় ক্ষুদিরামকে মারা হয়েছে বা আমাদের সূর্য সেন, প্রীতিলতাকে। তো বঙ্গবন্ধুকেও কিন্তু ওরা চেয়েছিল পশ্চিম পাকিস্তানের, ওরা আগরতলা ষড়যন্ত্র মামলায় করে তাকে ক্যান্টনমেন্টে বন্দি রাখা হয়েছিল। এবং সেটা নিয়ে কিন্তু আমরা আগরতলা নামের সঙ্গে তখন থেকেই, এটা 60-এর দশকে আমরা পরিচিত। মুক্তিযুদ্ধের সময় আমাদের এখানে আমরা শুনতাম এই মেলাঘর ক্যাম্পে আমাদের ছেলেরা প্রশিক্ষণ নিচ্ছে। আমি তো ছোট, মেলাঘর ক্যাম্প শুনতাম, তারপর আরো অনেকগুলো নাম আমরা শুনতাম। এবং আমি সর্বশেষ সরকারি এই দায়িত্বে আসার আগে বাংলাদেশের খুবই নাম করা যে সংবাদপত্র, এটার নাম সংবাদ, আপনাদেরও একটি সংবাদ নামে পত্রিকা আছে পুরনো। তো সংবাদ পত্রিকায় আমি সহকারী সম্পাদক ছিলাম। আমার সঙ্গে যিনি আমার এডিটোরিয়ালের দায়িত্বে ছিলেন আরেকজন মনিরুজ্জামান, তিনিও কিন্তু এই মেলাঘর ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন। তো আমাদের আলোচনার মধ্যে ঘুরে ফিরেই আগরতলা প্রসঙ্গটা আসতো। তো গত বছর আমি যখন আগরতলায় এসেছি, আমি আমার হাই কমিশনকে বললাম যে আমাকে একটু, আমি কতগুলো জায়গায় যাব, বিশেষ করে যে নামগুলো আমি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত আছে। তো আমি মেলাঘর গিয়েছি, তারপরে সেই মেলাঘরে আমি ঘুরে ঘুরে দেখেছি ওখানে যে আম বাগান ছিল, লিচু বাগান ছিল, সেটা দেখেছি। আমি এখানে উদয়পুরে গিয়েছি, বড় মুড়া গিয়েছি। আপনার স্বপ্ন যেগুলো ছিল সেগুলো আমি মোটামুটি দেখে এসেছি। গতবার আমি যখন আসি তখন আপনাদের এখানে G20 সম্মেলনের প্রস্তুতি চলছিল, যে কারণে আমি উজ্জয়ন্তী প্যালেস যেটা আছে সেখানে তখন আমি ঢুকতে পারিনি, বাইরে থেকে দেখে চলে এসেছিলাম। আর আমার নির্মহলও বাইরে থেকে দেখে চলে আসতে হয়েছিল, কারণ সম্মেলনটা ওখানেই হবে, ওই জন্য একটা নিরাপত্তামূলক ছিল। আমি গতকাল নির্মহলটাও দেখে এসেছি। তারপরে তো আমার মোটামুটি আগরতলাকে আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, ভারতে আমি যেসব জায়গায় গিয়েছি তার মধ্যে আমার মনে হয়েছে শান্ত এবং পরিচ্ছন্ন একটি শহর আগরতলা। আর এখানকার মানুষ আমাকে বেশি মুগ্ধ করেছে। এখানকার মানুষ মুগ্ধ করেছে, খুব শান্ত, মানে নির্বিরোধ চরিত্রের মানুষ, সহজ সরল একটা, যেটা বাঙালি বলতে আমরা আসলে যেটা বুঝতাম, একদা বাঙালি যেরকম ছিল, খুব সহজ সরল, খুব অতিথিপরায়ণ, খুব আন্তরিক, এই সারল্যটা এখানে আছে। আর এখানকার প্রকৃতির মধ্যেও এক ধরনের
একটা শান্ত ভাব আছে, মানুষের মধ্যেও আছে, আগরতলার প্রকৃতির মধ্যেও আছে। আরো একটি বিষয় আমাকে মুগ্ধ করেছে, এটি হচ্ছে আপনাদের এই আগরতলায় আমি দেখেছি যে সবকিছুর মধ্যে একটা নান্দনিকতা আছে। আপনাদের এই সবকিছুর মধ্যেই একটা পরিশীলিত ব্যাপার আছে। নাচে দেখেছি, গানে দেখেছি, আপনাদের সাজসজ্জার মধ্যে দেখেছি। খুব সাদা মাটার মধ্যে একটা শৈল্পিক ব্যাপার আছে, যেটি এই বাংলা ভাষাভাষী অন্য অন্য অঞ্চল থেকে এই ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে। এখনো আমাদেরও ছিল, একটু লুপ্ত হয়ে যাচ্ছে। আর একটা বিষয় বলি, এটা হয়তো আপনার দর্শক শ্রোতাদের শুনতে ভালো লাগবে। এই 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 আগরতলা হচ্ছে আসলে ত্রিপুরা। একসময় কুমিল্লা, যেটি এখন বাংলাদেশের অংশ, ব্রাহ্মণবাড়িয়া, যেটি বাংলাদেশের অংশ, এই আমি যখন আগরতলায় আসি, আমি এই যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই বা কোনো গাড়িতে চড়ি বা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি, আমার মনে হয় আমি ব্রাহ্মণবাড়িয়ায় আছি। তা আপনারা শুনে ভালো লাগবে যে আমার শ্বশুর বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায়। আপনারা আগরতলা সীমান্ত পার হলে যে আখাউড়ায় যান, এই আখাউড়া হলো আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর বাড়ির লোকজন যেই ভাষায় কথা বলেন, আমি দেখেছি যে আপনাদের ভাষাটা একই রকম, অনেক একই রকম। হ্যাঁ, তো আমার বাসায় এগুলো আমার ছেলে মেয়েরা অতটা শিখে নাই। আমি চট্টগ্রামের লোক, কিন্তু আমাদের বাসায় আমরা এটা শুনে শুনে আমার শাশুড়ি বলতেন, বা শ্বশুর বাড়িতে আমরা এখনো যখন যাই সেখানে আমরা এটা দেখি। আরেকটি বিষয় বলে ফেলি, এটি হয়তো আমাদের আলোচনার মধ্যে পড়ে, হয়তো আমাদের মনে থাকবে না। আগরতলার আপনার এই অঞ্চলের একজন বিশিষ্ট রাজনীতিক, ওনার নাম হলো ধীরেন্দ্রনাথ দত্ত। তাকে ৭১ সালে পাকিস্তানি বাহিনী হত্যা করেছিল ময়নামতি ক্যান্টনমেন্টে। এই ধীরেন্দ্রনাথ দত্ত হলো ব্রাহ্মণবাড়িয়া রামরাইলে তার জন্ম, এবং তিনি ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান গণপরিষদে প্রথম পাকিস্তানের মানে বাংলা ভাষার দাবিটা তিনি তুলেছিলেন পাকিস্তান গণপরিষদ। অনেকেই জানেন না এটি। অর্থাৎ যখন এই ব্রিটিশরা চলে গেল, পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র হলো, তখন ধীরেন দত্ত ছিলেন অবিভক্ত বাংলা কংগ্রেসের ডেপুটি লিডার। হ্যাঁ, উনি বিরোধী দলে ছিলেন, আর ক্ষমতাসীন দলে ছিল মুসলিম লীগ। তো ডেপুটি লিডার ছিল উনি। ওনাকে কিন্তু চলে যাওয়ার জন্য মহাত্মা গান্ধী অন্যান্যরা বলেছেন, উনি যান নাই। উনি বলছেন এই অঞ্চলের মানুষ, এই ত্রিপুরার মানুষের সাথে আমার অন্তরের সম্পর্ক, এই কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, উনি গোটা ত্রিপুরার মানুষকে ওনার নিজের মানুষ মনে করতেন। উনি যাননি। তো উনি যেহেতু ওই অঞ্চলে পড়েছেন, পাকিস্তান সংবিধান রচনার জন্য যে কমিটি হয়েছিল, সংসদ সদস্য হিসাবে অবিভক্ত বাংলার উনি ওখানে মেম্বার ছিলেন। তো সেখানে লেখা ছিল পাকিস্তানের গণপরিষদের ভাষা হবে সমস্ত কাজ ইংরেজি অথবা উর্দুতে পরিচালিত হবে, ইংরেজি অথবা উর্দুতে। ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি গণপরিষদে একটা প্রস্তাব দিলেন, এটি হলো ইংরেজি অথবা উর্দু অথবা বাংলায় পরিচালিত, অথবা বাংলা শব্দটি তিনি যুক্ত করতে বললেন, প্রথম বললেন। হ্যাঁ, এটি গণপরিষদে বলার পরে পাকিস্তান গণপরিষদের রীতিমতো একটা ভূমিকম্প হয়ে গেল, এবং সকলেই তাকে বলল যে এটা ষড়যন্ত্র, এটা পাকিস্তানের বিরুদ্ধে একটা চক্রান্ত, এটা ভারতের চক্রান্ত, এরকম অনেক কথা তারা বলল। হ্যাঁ, কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত ২.৫ ঘন্টা বক্তৃতা করেছিলেন কেন তিনি বাংলার পক্ষে এই বলেছেন। উনি বলেছেন, দেখেন পাকিস্তান নামে যে রাষ্ট্রের জন্ম হয়েছে, এই রাষ্ট্রের ৬ কোটি মানুষের মধ্যে ৪ কোটি লোক বাংলায় কথা বলে, আর এই 4 কোটি লোকের বেশিরভাগই হচ্ছে শুধু বাংলাটা লিখতে পড়তে পারে, তারা উর্দুও জানে না, ইংরেজিও জানে না। তাহলে আমার কৃষক, আমার শ্রমিক, ওরা যদি মানি অর্ডারে করে তার সন্তানের কাছে টাকা পাঠাতে চায়, তাকে তো বাংলাই বলতে হবে। অতএব রাষ্ট্রভাষার প্রশ্ন যদি আসে, তাহলে বাংলারই রাষ্ট্রভাষা হওয়া উচিত, উর্দু নয়। এইটি উনি গণপরিষদে বলেছিলেন, এবং এই আমাদের ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। এইটাকেই পরবর্তীকালে এই ৪৮ সালেই যখন ধীরেন দত্ত ঢাকায় ফিরে আসেন, তখন তাকে যারা স্বাগত জানিয়েছিলেন ফুল দিয়ে, তার মধ্যে তরুণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন, এবং পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই ভাষা আন্দোলনটি হয়, যেটিকে আমরা ৫২-এর ভাষা আন্দোলন বলি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলি। এটি কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়। তিনি জেলে ছিলেন,
এবং জেলে থাকা অবস্থায় তিনি নেতৃত্ব দিয়েছেন। এটার উপরে প্রায় 14 খণ্ড বই প্রকাশিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইগুলো সম্পাদনা করেছেন। এগুলো কিন্তু পুলিশ রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট পাকিস্তান সরকারের, যে তিনি কিভাবে নেতৃত্ব দিচ্ছেন, জেলে থেকে তিনি অনশন করছেন। তো আমাদের ভাষা সংগ্রাম এটি ফেব্রুয়ারি মাস, এটির সূচনার সঙ্গে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ধীরেন্দ্রনাথ দত্তের একটি সম্পর্ক আছে। আর এই ধীরেন্দ্রনাথ দত্তের উপরে আমি নিজে একটি গবেষণা করেছি। এই বইটির নাম হলো ধীরেন্দ্রনাথ দত্ত তাঁর জীবন ও কর্ম। এটি বাংলা একাডেমি, বাংলা একাডেমি আমাদের খুব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশে, এটি বাংলা একাডেমি প্রকাশ করেছে বইটি। তো ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু অবিভক্ত ভারতে গান্ধীজিদের সমপর্যায়ের উনি নেতা ছিলেন, বড় নেতা ছিলেন। হ্যাঁ, আচ্ছা, এই অঞ্চলেরই আরেকজন শচীন দেব বর্মন, তিনি সারা পৃথিবী, শুধু ভারত বাংলা নয়, শুধু ত্রিপুরা নয়, তিনি কিন্তু গোটা ভারতেরই একজন নমস্য ব্যক্তি। তো তিনিও কিন্তু আমাদের এই অঞ্চল অবিভক্ত, তার ঐতিহ্যকে আপনি যেমন ধারণ করেন আমরাও ধারণ করি। এই ব্রাহ্মণবাড়িয়ার তাহলে ভাগ্যক্রমে শচীন দেব এদিকে পড়ে গেছেন। এই মাটিরই আরেক সন্তানের নাম হচ্ছে আলাউদ্দিন খাঁ। পৃথিবীর যেই প্রান্তেই আপনি যান, আলাউদ্দিন খান নাম বলার সাথে সাথে মানুষ মাথা নত করে তাকে সম্মান জানান। তো এই মাটি কিন্তু অনেক বড় বড় প্রতিভার জন্ম দিয়েছে বাঙালির জন্য। হ্যাঁ, আর বাংলাদেশ আর ত্রিপুরার সাথে একটা এই বন্ধন, টান রয়েছে, এই বন্ধন আমাদের অন্তরের আত্মার, এটাকে কোনো বর্ডার দিয়ে কোনো কিছু দিয়েই এটাকে বিচ্ছিন্ন করা যাবে না। হ্যাঁ, তো আমি যে বলি যে এখানে আসতে আমার ভালো লাগে, আমি অন্তরের ওই টানটা অনুভব করি আর কি। আমার কবিতাও আছে, আমি বড় বুড়া নিয়ে একটা কবিতা লিখেছি। আচ্ছা, তারপরে অনেক আমার বেশ কিছু কবিতা আছে এখানে আগরতলাকে নিয়ে। বেশ ভালো লাগলো। এবং আমরা দর্শক বন্ধুরা আশা করছি অবশ্যই উপকৃত হচ্ছেন এবং সমৃদ্ধ হচ্ছেন। আমরা আরো শুনবো আপনার থেকে একে একে করে। কবিতা কি আপনি এখন কি আছে আপনার, শুনতে পারবো কি? আমার একটা কবিতার নাম ছিল বড় মুড়া কত দূর। হ্যাঁ, এই কবিতাটি এখন খুঁজে বের করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমি আছি 25 তারিখ পর্যন্ত, আপনারা বললে একদিন এসে কবিতা পড়ে দিয়ে যাব। একদম একদম, আমরা আশা রাখবো আপনি আবারও আসবেন। হ্যাঁ হ্যাঁ। আমাদের শ্রদ্ধেয় শ্রী মিনার মনসুর মহোদয়, যিনি বঙ্গবন্ধুর হত্যার পরবর্তী সাহিত্য ধারার একজন পুরোধা ব্যক্তিত্ব এবং পরবর্তীতে 21শে পদক বিজয়ী বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব। স্যার, আপনার যে দীর্ঘ সফর, সেটা আপনার নিজের ভাবনায় একটু আলোকিত করুন আমাদের। এইটি বলি আপনাদের, আপনারা তো আমাদের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা, বিশেষ করে আগরতলা, তার যত জনসংখ্যা ছিল তার চেয়ে বেশি সংখ্যক মানুষকে আপনারা আশ্রয় দিয়েছিলেন, আদর দিয়েছিলেন। অতএব আপনাদের সঙ্গে তো আমাদের একটা বেদনার এবং আনন্দের দুটারই একটা যোগ আছে। দেশ স্বাধীন হলো 71 সালে, আমাদের হানাদার মুক্ত হলো 16ই ডিসেম্বর। মাত্র 3.5 বছরের মাথায় যিনি এই দেশটি স্বাধীন করলেন, 1000 বছরের ইতিহাসে আপনি বাংলাদেশ নামে কোনো দেশ পাবেন না। কিন্তু যেই মানুষটি এই দেশটি স্বাধীন করলেন, সারা জীবন জেল খাটলেন, তাকে হত্যা করা হলো। তার 10 বছরের শিশু পুত্রকে হত্যা করা হলো, তার 2 পুত্রবধূকে হত্যা করা হলো, পুত্রকে 18 জনকে হত্যা করা হয়েছিল। আমি তখন ম্যাট্রিক বা এসএসসি পরীক্ষা দিয়ে, আপনাদের এখানে কি এসএসসি তো বলে তাই না, মানে 10ম ক্লাস আছে, আমি পাশ করে কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছি। এই সময় হত্যাকাণ্ডটি হয়। মুক্তিযুদ্ধের সময় আমি ক্লাস 6-এ পড়তাম, মুক্তিযুদ্ধে যেতে পারিনি, অস্ত্র হাতে নিতে পারিনি, কিন্তু আমার বড় ভাইরা যুদ্ধ করেছে। আমার কষ্ট ছিল, আমি কেন মুক্তিযুদ্ধ করতে পারছি না। 3.5 বছর পর যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এত নিষ্ঠুরভাবে, তখন আমার মনে হলো মুক্তিযোদ্ধারা তো বঙ্গবন্ধু ডাকেই মুক্তিযুদ্ধ করেছিল, ওরা আবার অস্ত্র হাতে নেবে, আবার খুনিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমি প্রতিদিন আশা করতাম যুদ্ধটা আজকে শুরু হবে, এবার আমি যুদ্ধে যাব, কারণ আমি তো বড় হয়ে গেছি। কিন্তু সেই যুদ্ধটা আর শুরু হয়নি। তখন আমি বাধ্য হয়েছিলাম, আমি এবং আমার প্রজন্ম, আমাদের জেনারেশন, আমরা বাধ্য হয়েছিলাম কলম হাতে নিতে। আমরা তখন কলমকেই অস্ত্র বানিয়েছিলাম। এবং 78 সালে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে তার যে 3য় শাহাদাত বার্ষিকী অর্থাৎ 3য় হত্যা বার্ষিকী, তখন আমরা এপিটাফ নামে একটি সংকলন প্রকাশ করেছিলাম বঙ্গবন্ধুর ছবি দিয়ে।
এটা হলো 1978 সালে, 3 বছর পরে, তখনও খুনিরা কিন্তু ক্ষমতায়। 79 সালে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম যে বইটি হয় স্মারকগ্রন্থ, সেইটির নাম ছিল শেখ মুজিবের একটি লাল গোলাপ, ওইটি আমরা সম্পাদনা করেছিলাম। আমার বয়স তখন 19 বছর। হ্যাঁ, এটি করেছিলাম। তার পরের বছর আমরা বাংলাদেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, তারপর খেলাধুলার অঙ্গনে যারা আছেন, শিল্পী, সকলের নিয়ে স্বাক্ষরযুক্ত বক্তব্য নিয়ে আবার যুদ্ধে যাব নামে একটি বুলেটিন করি। এই আমাদের যাত্রা শুরু হয়। সেই থেকেই পথ এবং চলা আমার বই বেরোয়, প্রথম কবিতার বই 83 সালে বঙ্গবন্ধুকে উৎসর্গ করা। সেই বইটি তখন সামরিক সরকার, খুনিদের সরকার ছিল তখনও, তারা এটা নিষিদ্ধ করে এবং আমাকে প্রায় মেরে ফেলার মতো অবস্থা ছিল। তা আমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। এই যে দীর্ঘ পথ আমরা হাঁটলাম, কলমকে আমরা অস্ত্র বানালাম, এই 40-45 বছর পরে এসে সরকার, বাংলাদেশ সরকার, আমাদের সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা, এটি হচ্ছে 21শে পদক, সেইটি আমাকে দিয়েছে। তা আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এই সম্মাননাটি আমি গ্রহণ করলেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, এটি আমাদের গোটা প্রজন্মের সংগ্রাম, মানে সম্মান, আমার একার না, গোটা প্রজন্মে। কেন? আমরা কলমকে অস্ত্র বানিয়েছিলাম সেই দিন, অনেকেই আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমি ভাগ্যবান এই অর্থে যে আমি সম্মাননাটা পেয়েছি। আমার অনেক বন্ধু মারা গেছে এর মধ্যে, কেউ সামরিক খুনিদের অত্যাচারে মারা গেছে, কেউ রোগে শোকে মারা গেছে, কেউ জেলে মারা গেছে। তো এই দিক থেকে আমার মনে হয় যে এটি আমাদের গোটা প্রজন্মের জন্য একটি সম্মাননা আর কি। এবং এও মনে হয় যে মানুষ যদি তার নীতি, তার আদর্শ, তার বিশ্বাস, এইগুলোতে অবিচল থাকে এবং মানুষের প্রতি একনিষ্ঠ থাকে, মানুষের প্রতি, তাহলে তাদের জন্য পুরস্কার তাদের পেছনে ছুটবে, তাদের পুরস্কারের পেছনে ছুটতে হয় না। একদম। বাংলা ভাষার একাল সেকাল নিয়ে আপনার পর্যবেক্ষণ একটু আলোকপাত করেন। দেখুন, বাংলা হচ্ছে আপনাদের গোমতী নদীতে আমি ভ্রমণ করেছিলাম, ছবি মুড়াই গিয়েছিলাম। গোমতীর যে স্রোত, গোমতীটা কিন্তু এদিক থেকে এসে এই আমাদের এই কুমিল্লা হয়ে চলে গেছে। গোমতী নিয়ে কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও গানও আছে। তো গোমতী আরো শুরু হয়েছে নিশ্চয় আরো অনেক দূরের পার্বত্য কোনো অঞ্চলে। তার যে প্রচন্ড স্রোত আপনি দেখেন, এটা উপর থেকে যখন নেমে আসে, এটা তার পেছনে যায় না। ভাষাও কিন্তু ওরকম, ভাষাও কিন্তু নদীর মতো। ওই যে আমাদের ভাষা কোনো এক সময় বাংলায় রূপান্তরিত হতে শুরু করলো, চর্যাপদের মধ্যে আপনি দেখবেন, চর্যা নিয়ে তো বিতর্ক আছে, আমরা বলি এটি আমাদের আদি সাহিত্য, আবার নেপালের ওরা বলে ওদের, নানা জন নানা কিছু বলে, তাই না? কিন্তু যত তর্কই থাক, আপনি দেখবেন চর্যার মধ্যে বাংলার একটা রূপ আছে। আপনি চর্যার মধ্যে বাংলা, আপনি চর্যা যদি পাঠ করেন, চর্যাপদ, দেখবেন আপনার মনে হচ্ছে এটা বাংলা পড়ছেন। আজি ভুসুকো বঙ্গালী বইলি নিয় ঘরণী চন্ডালে লেলি, আপনি ঘরণী শব্দটা বুঝতে পারছেন, অনেকগুলো শব্দ আজি বুঝতে পারছেন, ভুসুকু বুঝতে পারছেন, বঙ্গালী বুঝতে পারছেন, হ্যাঁ, বইলি হইলি, নিয় ঘরণী মানে নিজ ঘরণীকে চন্ডালে লেলি, লেলি মানে নিয়ে গেছে, নিয়ে গেল। তো তার মানে ওই যে ওখানে বাংলার যে রূপটি, ও মতো সবর পাগল সবর মা করো গুলি গুহারি, এরকম দেখবেন আপনি অনেক আছে। তারপর আরেকটা আছে না, টালত মোর ঘর নাহি পড়ো বেশি, হাঁড়িতে ভাত নাই নীতি আবেশি, হাঁড়িতে ভাত নেই, হাঁড়িতে ভাত নেই, নীতি আবেশ, হ্যাঁ, টালত মোর ঘর, টিলার মধ্যে আমার ঘর, হ্যাঁ, টালত মোর ঘর, বোঝা যায়, টালত মোর ঘর নাহি পরবেশী, পরবেশী মানে প্রতিবেশী নাই, আমার কোনো প্রতিবেশী নাই, হাঁড়িতে ভাত নাই, আমার হাঁড়িতে ভাত নাই, নীতি আবেশী, প্রতিদিন অতিথি আসে, ক্ষুধার্ত মানুষ আসে খাবারের জন্য। তাহলে ওই চর্যাপদ থেকে আপনি যদি বৈষ্ণব সাহিত্যে চলে আসেন, আমাদের মধ্যযুগের যে সাহিত্য, বৈষ্ণব পদাবলীতে কি বলবো, ওই যে রাধার যে পদটি আছে, একটি পদ আছে এরকম, ওই যে ভোরবেলা আসলো, রূপ লাগি আঁকি ঝুরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। আপনি দেখবেন যে বিবর্তন হচ্ছে, মানে চর্যার থেকে আপনি বৈষ্ণব পদাবলীতে আসেন, আলাউলদের কাব্যে আসেন, যেগুলি আরাকান রাজসভায় যেগুলো রচিত হয়েছিল, আপনাদের এই অঞ্চলেও হয়েছিল। হ্যাঁ, আপনি যদি এইভাবে আস্তে আস্তে যদি মাইকেলে চলে আসেন,
হ্যাঁ, দেখবেন হঠাৎ করে বাংলার আরেকটা পরিবর্তন। এগুলো ওই যে গোমতীর নদীর বাঁকের মতো, স্রোতের মতো। ওই যে পর্বত গৃহ ছাড়ি বাহিরাই যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে কার হেন সাধ্য, সে যে রোদে তার গতি, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। দেখেন আপনি গতিটা দেখেন, হঠাৎ করে চর্যা থেকে এসে তার মধ্যে একটা অন্যরকম গতি চলে আসলো, অন্যরকম একটা স্বর চলে আসলো, ছন্দ চলে আসলো। এটা কিন্তু নদীর মধ্যেও দেখবেন, ঝর্ণার মধ্যেও দেখবেন। কোথাও সে খুব রিনিঝিনি করে চলছে, হ্যাঁ, মনে হচ্ছে খুব মৃদু একটু এই ইয়ে হচ্ছে নুপুরের বাদ্য। কোথাও দেখবেন সে প্রচন্ড গতিতে যাচ্ছে, আওয়াজটা আপনি শুনবেন ওখানে। মাইকেলে এসে কিন্তু আমরা এই স্বরটা শুনতে পাই। তারপরে মাইকেলের পরে আসেন আপনি শারদা মঙ্গল, যে শারদা মঙ্গল কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে শোনাতেন প্রিয় কবিতার বিহারী লাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ চাইতেন যে ওর মতো কবিতা লিখব, ওর মতো কবিতা লিখতে গিয়ে রবীন্দ্রনাথ এখন বিশ্বকবি, রবীন্দ্রনাথ এখন বাঙালির একটা দিনও চলে না রবীন্দ্রনাথকে বাদ দিয়ে। রবীন্দ্রনাথে গিয়ে দেখেন বাংলা ভাষাটা একটা বিশাল রূপ পেয়ে গেছে, মনে হচ্ছে যে গোমতীর এই ছোট্ট নদীটি হঠাৎ করে সাগরে চলে গেছে। এবং রবীন্দ্রনাথকে মনে হয় একটা সমুদ্র, তাই না, বঙ্গোপসাগর, সাগরের মতো। যেখানে হাত দেন, বসন্ত চিনতে চান রবীন্দ্রনাথ, শরৎ চিনবেন রবীন্দ্রনাথ, বর্ষা বন্দনা করবেন রবীন্দ্রনাথ, দুঃখের কথা বলবেন রবীন্দ্রনাথ, বিরহ করবেন রবীন্দ্রনাথ, মন খারাপ করছে রবীন্দ্রনাথ। তো মনে হয় একটা সমুদ্রে এসে পড়লাম আমরা। এটা কেন হয়েছে? এই গুণটা কিন্তু ভাষার গুণ। ভাষাটা কিন্তু বদলে যাচ্ছে, তাই না, এক একজনের হাতে এসে এক এক ধরনের রূপ পাচ্ছে। তারপর রবীন্দ্রনাথ যখন গোটা মানে রবি মানে তো সূর্য, রবীন্দ্র আলোয় যখন ভারত, বাংলা, পৃথিবী আলোকিত, হঠাৎ করে দেখা গেল এই বরিশালের এক কবি, এই ধুতি পরে, খুব একেবারে বাঙ্গালপনা, আপনারা আমরা যাদের বাঙ্গাল বলি আর কি, ভেত বাঙ্গাল, এরকম একটা লোক, সাদামাটা নিরীহ গোবেচারা একটা লোক, জীবনানন্দ দাশ, এমন কবিতা লেখা শুরু করলো। রবীন্দ্রনাথের সমুদ্রের মধ্যে দেখা গেল এটা আলাদা, একটা চরের মতো, এটা আলাদা একটা মানে কি বলবো, মরুদ্যানের মতো এক কবি, কি অসাধারণ এক কবি। তার মৃত্যুর পরে কত বছর পার হয়ে গেছে, হ্যাঁ, আপনি দেখবেন জীবনানন্দ এখনো আলাদা। এবং আমরা কত কবি কবিতা লিখছি যে জীবনানন্দ দাশের পরে ওই বাংলা, এই বাংলা, ত্রিপুরা, আসাম এবং পৃথিবীর নানা প্রান্তে বাঙালিরা কত কবিতা লিখছে। জীবনানন্দের মতো কবিতা আমরা কেউ লিখতে পারিনি, জীবনানন্দকে আমরা কেউ অতিক্রম করতে পারিনি। কিন্তু ঘটনাটি কখন ঘটলো? রবীন্দ্রনাথের জীবদ্দশায় ঘটলো। কিন্তু কেমন? রবীন্দ্রনাথ কবিতা সূর্যের আলোয় যখন সব আলোকিত, সমুদ্রের মতো গর্জন করছে, তার মধ্যে জীবনানন্দ এই কাজটি করলো এবং জীবনানন্দ নিজের জন্য আলাদা একটা সমুদ্র রচনা করে ফেললেন। কি হলো? পরিবর্তনটা হলো কোথায়? পরিবর্তনটা হলো, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে। এই যে বলছে, হ্যাঁ, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। হঠাৎ করে দেখা গেল আরেকটা কণ্ঠস্বর, তুমি কি কেবলই ছবি, শুধু ছবি, নও ছবি, নও ছবি। রবীন্দ্রনাথ এই বলছে, হঠাৎ করে এক কবি এসে দেখছে তার ভাষাটা অন্যরকম, বদলে গেল, রবীন্দ্রনাথের ভাষা থেকে হঠাৎ করে আলাদা হয়ে গেল। আপনি তখনকার যে কবিরা আছে, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, একেবারে আলাদা একটা, দেখলেন ওদের গদ্য বদলে গেল, ওদের পদ্যও বদলে গেল, কবিতাও বদলে গেল। বুদ্ধদেব বসু থেকে এই যে আমি আপনার সামনে বসে আছি, আমিও কবিতা লিখি, আপনি আমার কবিতা যদি পড়েন দেখবেন যে আমার কবিতার ভাষা আরেক রকম। হ্যাঁ, এই বাংলা ভাষা, আমি বলবো আপনার প্রশ্নের উত্তরে, এই উদাহরণগুলো দিলাম, নিরন্তর একটা নদী যেমন নতুন নতুন রূপ নেয় এবং কখনোই পেছনে ফেরে না, বাংলা ভাষাও কিন্তু পেছনে ফিরছে না। এবং আপনি তো জানেন, আমরা সবাই জানি, এটা হলো যে নদী থেমে যায় সেটা নদী থাকে না, সেটা মরে যায়, সেটা ডোবায় পরিণত হয়, কেমন জলাভূমি হয়, দুর্গন্ধ বের হয় ওখান থেকে। অতএব যেই ভাষা থেমে যায় ওই ভাষাটা মরে যায়। হ্যাঁ, ওইটা মরে যায়। বাংলা কিন্তু, আমরা একদা বাংলার জন্য আন্দোলন করেছিলাম, আমাদেরও আগে, আমরা 52-তে আন্দোলন করেছিলাম। 300 বছর আগে আরেক কবি, এই নোয়াখালী আপনাদের কাছেই, সন্দ্বীপের কবি, ওনার নাম আব্দুল হাকিম, উনি লিখেছিলেন, যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী,
সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি জন্ম নিয়ে প্রশ্ন তুলেছিল, যে যারা বাংলাকে ঘৃণা করে, হিংসা করে, এগুলো জারজ, এগুলোর জন্ম পরিচয় নিয়ে উনি প্রশ্ন তুলেছিলেন। তাহলে এই যে বাংলার এই সংগ্রাম, ভুসুকু থেকে শুরু করে, আব্দুল হাকিম থেকে শুরু করে, 52 থেকে শুরু করে আমাদের যে সংগ্রাম, আমাদের সংগ্রামের শেষে আমরা এখন বলতে পারি বাংলা এখন শুধু এই আমাদের বাংলাদেশের ভাষা নয়, বা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ইত্যাদির নয়, পৃথিবীর যেই প্রান্তেই আপনি যান সেখানেই দেখবেন বাঙালিদের একটা শহর তৈরি হয়েছে, বাংলা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এবং সেখানে বাংলা চর্চা হয়, একুশের চর্চা হয়। আপনারা যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, গতকালকে আমি একটিতে গিয়েছিলাম, আপনারা যেমন কাঁদেন ওই যে আমি বাংলায় গান গাই, কিংবা বাংলার মাটি বাংলার জল, এগুলো যেমন আপনাদেরকে কাঁদায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বা আমার ও মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমাকে যেরকম জলে ভাষায় আপনাকেও করে। ইউরোপের, সুদূর ইউরোপে, আফ্রিকায় গিয়েও দেখবেন একটা বাঙালি কমিউনিটি, মধ্যপ্রাচ্য একটা বাঙালি কমিউনিটি এটা হয়েছে। তো বাংলা কিন্তু আর বাংলাকে কেউ দাবায় রাখতে পারবে না, এটা বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আমি আপনাদের বলি, এখানে দর্শক শ্রোতাদের সকলকে বলি, বাংলা এখন সারা পৃথিবীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ গতিশীল ভাষা। এই ভাষাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, এবং এখানে অনেক মানুষের অবদান আছে। রবীন্দ্রনাথ প্রথম এটাকে বিশ্ব পরিসরে নিয়ে গিয়েছিলেন, তারপর আমাদের বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় বক্তৃতা করেছিলেন, তারপরে আমাদের শেখ হাসিনা, উনি তো প্রায় 15-20 বার বাংলায় বক্তৃতা, প্রতি বছরে উনি জাতিসংঘে বাংলায় বক্তৃতা করেন। ওপার বাংলা এপার ভারত, মধ্যে হৃদয় জোড়া, তাহার মাঝে নভনীল, মধ্যে হৃদয় জোড়া। মানে এই নলের বেড়াটা কিন্তু আমাদের আলাদা করতে পারেনি, না পারবে না, পারবে না। এটি রাজনৈতিক বিভাজন। আমি অন্নদাশঙ্কর রায়, আপনি জানেন যে ভারতের বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ছিলেন অন্নদাশঙ্কর রায়। তো আমি আমার তরুণ বয়সে, আমি যখন সাংবাদিকতা করি, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, সাক্ষাৎকার নিয়েছিলাম, যে দাদা আমাদের দুই বাংলা কি এক হবে? খুব আর কি, আমার মনে হয় যে সব বাংলাই তো আমার, আমি কেন এই পাসপোর্ট নিয়ে এখানে আসবো, আমি কেন, এই কষ্টটা আমার হতো আমার যখন তরুণ বয়সে। তো উনি বলছে না, দুই বাংলা আর এক হবে না। তো আমি খুব কষ্ট পেয়েছিলাম, কেন হবে না? উনি বলছে রাজনীতি আমাদেরকে কেটে দিয়েছে, দ্বিখণ্ডিত করে দিয়েছে, ওই রাজনীতি আর কখনো এক হবে না। উনি বলেছিলেন, তবে আমাদের অন্তরকে ওই রাজনীতি আলাদা করতে পারেনি। আমাদের রবীন্দ্রনাথ এক, আমাদের জীবনানন্দ এক, আমাদের নজরুল এক, অতএব আমাদের অন্তরের যে হৃদয়টা এক, আমাদের হৃদয় এক থাকবে। সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী জাতিগোষ্ঠীরা রয়েছে, তারা আরো বেশি একত্রিত হয়ে, আবদ্ধ হয়ে বাংলা ভাষাকে কিভাবে আরো সমৃদ্ধ করতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, আমি বলেছিলাম, শুরু করেছিলাম নদীর উপমা দিয়ে, গোমতীর উপমাটা দিয়ে। আপনার গোমতী বলেন না? গোমতী বলেন, আচ্ছা। তো এটা দিয়ে শুরু করেছিলাম। নদীর একটা নিজস্ব গতিবেগ আছে, এবং সেই গতিটা কখনো কখনো দখলদাররা বা কখনো কখনো নানা কারণে এটা বাধাগ্রস্ত হয়। আমাদের সৌভাগ্য, বাংলাকে কেউ বাধাগ্রস্ত করতে পারেনি, চেষ্টা করেছিল, পারেনি। বাংলা এখন এমন জায়গায় চলে গেছে, এটি একটি মহাসমুদ্রের রূপ নিতে যাচ্ছে। অতএব বাংলার জন্য আমাদের সংগঠিত হয়ে কিছু করার দরকার নেই। বাংলা আপন গতিতেই, আপন শক্তিতেই বিশ্ব জয় করেছে এবং বিশ্বকে জয় করতেই থাকবে। এটা আমি আমার মধ্যে এই বিশ্বাসটি খুব দৃঢ়ভাবে আছে। আমি বরং অন্য একটি কথা বলি। ধরুন আমরা বলি যে আমরা 33 কোটি বাঙালি পৃথিবীতে আছি, 33 কোটি মানুষ বাংলায় কথা বলি। আমরা বাংলার জন্য সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, কেউ দেয় নাই পৃথিবীতে। আমরা দিয়েছি, এখানে আপনাদের শিলচরে জীবন দিয়েছে বাংলার জন্য, হ্যাঁ, বরাক উপত্যকায়। এখন আমরা জীবন দিয়েছি কেন? আমাদের ভাষার উপর আক্রমণ এসছে। আমাদের শিক্ষাটা হলো আমাদের এই জিনিসটা শিখতে হবে যে আমরা আক্রান্ত হয়েছিলাম বলে আমরা বাংলার জন্য জীবন দিয়েছি এবং আমরা শত্রুদের প্রতিহত করেছি, আমরা আমাদের মায়ের ভাষাকে রক্ষা করেছি। এখন ভাষাটা কি? ভাষাটা হলো জিহ্বার মতো, এটি কেটে ফেললে আপনি বেঁচে থাকবেন হয়তো, কিন্তু আপনি বেঁচে থেকে মৃত মানুষ হয়ে যাবেন, আপনি কথা বলতে পারবেন না, আপনি মরা মানুষ।
কোনো জাতির ভাষাকে যদি হত্যা করা যায় তাহলে সেই জাতি বেঁচে থাকবে, ভাত খাবে, ঘুমাবে, কিন্তু সে মারা যাবে, কারণ সে তো কথা বলতে পারবে না, তাই না? তো পাকিস্তানিরা ওটা চেষ্টা করেছিল বা অন্যরা চেষ্টা করেছিল, ওরা এটা পারে নাই। আমরা যাতে, আমি এখন যেটি বলতে চাই, একসময় ইহুদিরা পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছিল, ইহুদিরা জাতি হিসাবে। হিটলার একাই লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। তাহলে আমাদের উচিত ছিল, ইহুদিদের উচিত ছিল শিক্ষা নেওয়া, যে আমাদের হাতে যেন আর কোনো মানুষ কোনো ধর্মের কারণে, বর্ণের কারণে নির্যাতিত না হয়। কিন্তু দেখুন ইহুদিরা গাজায় প্রতিদিন বোমা বর্ষণ করছে, শিশু হত্যা করছে, নারী হত্যা করছে, ধ্বংস করে দিচ্ছে, কেউ তাদের থামাতে পারছে না। হ্যাঁ, তাহলে আমরা এই আজকে সকালেই আমি পরিদর্শন করেছি, উজ্জয়িনী প্রাসাদ পরিদর্শন করেছি। আপনাদের কোটা ত্রিপুরার ইতিহাসের একটা ছবি ওখানে স্কেচ ওখানে আছে। তাহলে আপনাদের এখানে অনেকগুলো জাতিগোষ্ঠী আছে, আমি প্রায় গুণে দেখলাম 11টার মতো, আরো নানা জাতিগোষ্ঠী আছে। কেউ কোনো জাতিগোষ্ঠীতে হয়তো লোক কম, কোনো জাতিগোষ্ঠীর মধ্যে লোক হয়তো বেশি, ক্ষুদ্র ক্ষুদ্র আছে। খেয়াল রাখতে হবে, আমি সংখ্যায় বেশি বলে আমার কারণে যেন যেই জাতিগোষ্ঠীর 5 জন সদস্য আছে, লঘু, তারা যাতে নির্যাতিত না হয়, তারা যাতে নিপীড়িত না হয়। বাংলার উপর আক্রমণ এসেছে, আমরা প্রতিহত করেছি, আমরা যাতে কারোর উপর আক্রমণ না করি। আবার শুধু তাই নয়, ওরা আক্রান্ত হলে আমরা যেন ওদের পাশে গিয়ে দাঁড়াই। ওগুলোকেও রক্ষা করতে হবে, বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। বৈচিত্র্যকে আমরা কেন রক্ষা করব? আপনি যদি শুধু এক রঙের সাদা কাপড় পরে আজকে এখানে আসতেন, আপনাকে কফিনের মতো লাগতো, তাই না? যেভাবে মানুষকে কফিন পরিয়ে কবরে দেওয়া হয়। এই যে রং, এই যে বৈচিত্র্য আপনার রঙের, এটাই তো সুন্দর। নানা রঙে মিলেই তো পৃথিবীটা সুন্দর, তাই না? এই পৃথিবীতে একটি পিঁপড়ারও দরকার আছে, একটি ঘাস ফুলেরও দরকার আছে, একটি ছোট্ট যে পাখি সকালবেলা কিচির মিচির করে তারও দরকার আছে। এই পৃথিবী আমাদের সকলের পৃথিবী, আমরা সকলেই মানুষ, এবং সকলেই মানুষ, এবং প্রাণীরও এই পৃথিবীর অংশ। যদি প্রাণী চক্রটা না থাকতো, উদ্ভিদের চক্রটা না থাকতো, আমরা তো থাকতাম না। ধরুন মাছ নেই, ধরুন গাছ নেই, ধরুন আপনার পিঁপড়ারা নাই, তাহলে তো এই পৃথিবী তো আমরা ধ্বংস হয়ে যেত। অর্থাৎ আমাদের নিজেদের বাঁচতে হবে মানুষ হিসাবে। আমাদের সবচেয়ে বড় প্রথম পরিচয় হলো আমরা মানুষ, তারপরে আমরা বাঙালি, তারপরে আমরা হিন্দু, তারপরে আমরা বৌদ্ধ, মুসলমান, এগুলো। হ্যাঁ, প্রথম আমরা মানুষ, কেমন? আর এই আমরা মানুষকে বাঁচাতে হবে। মানুষ সে যে ধর্মের, যে বর্ণের হোক, মানুষকে ভালোবাসতে হবে। তারপরে আমার এই পৃথিবীর প্রতিটি ধূলিকণা মনে রাখতে হবে যে যে পৃথিবীতে যে গ্রহে আমাদের বসবাস, একটি সৌরমণ্ডলের একটি গ্রহে আমাদের বসবাস, আর একটি সৌর জগৎ যেটাকে আমরা বলি, এরকম কোটি কোটি সৌরজগৎ আছে। আমরা ভাগ্যবান যে এখানে একটি জীবন ধারণের মতো, নিঃশ্বাস নেওয়ার মতো, খাদ্য গ্রহণ করার মতো পরিবেশ আমরা পেয়ে গেছি। আমরা যেন এই পরিবেশটা ধ্বংস না করি, আমরা যেন একটি পিঁপড়াকেও হত্যা না করি, কেমন? এই পৃথিবী আমাদের সকলের। ওরা আছে বলে আমরা আছি, আমরা আছি বলে ওরা আছে তা নয়, কিন্তু প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকেই। ভীষণ সুন্দর করে বোঝালেন। সেই নদীর স্রোত থেকে শুরু করে আমি মুগ্ধ হয়ে শুধু শুনলাম এবং অনেক কিছু জানলাম। বাংলা ভাষার যে সাহিত্য, সেক্ষেত্রে পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি করতে কবি, সাহিত্যিক বলুন বা বুদ্ধিজীবীদের ভূমিকা কি হওয়া উচিত? মানে এখনকার ক্ষেত্রে কি হয়েছে, বাচ্চারা বা পরবর্তী জেনারেশন যারা রয়েছে, সোশ্যাল মাধ্যমটা এত বেশি অগ্রগামী যে হাতে মোবাইল থাকছে মানে হাতে বই থাকছে না। কিন্তু টলস্টয়ের ভাষায় যে বই একমাত্র সভ্যতার বিকাশ করতে পারে বই, বই, বই এবং বই এবং বই। যেটা আপনি বললেন, এই সমস্যা বাংলাদেশে আমরা অনেক বেশি মোকাবেলা করছি, অথবা এটা সারা পৃথিবী করছে। আমি তো বই নিয়ে কাজ করি। হ্যাঁ, তাই জন্যই বলছি, যে বিষয়ে ঢুকলেন এটা আমার পৃথিবী। হ্যাঁ, একদম। আমি এই বাংলাদেশের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক। আমরা বাংলাদেশের 1000 বেসরকারি লাইব্রেরিকে, পাঠাগারকে আমরা বই দেই, টাকা দেই প্রতি বছর, প্রশিক্ষণ দেই, ওখানে ওদেরকে নিয়ে পাঠচক্র করি, গবেষণা করি। এবং আমরা দেখেছি, আমি সারা বাংলাদেশ ঘুরি আর কি এগুলোর জন্য। আমাদের আরো 71টা সরকারি পাঠাগার আছে, যেমন আপনাদের রাজা বীরচন্দ্র পাঠাগার আছে, এরকম আমাদের 71টা, প্রত্যেকটা জেলায় একটা করে পাঠাগার আছে। সেই পাঠাগারে গিয়ে আমরা দেখি পাঠক নেই।
বাঙালির কিন্তু গর্বের জায়গাটা হলো গত 300-200 বছরের ইতিহাস যদি আমরা টান দেই, আমরা দেখব যে বাঙালির যারা বড় বড় মানুষ সবাই স্বশিক্ষিত মানুষ। সেইটা আপনি রবীন্দ্রনাথ বলুন, নজরুল ইসলাম বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, মাইকেল বলুন, সবাই স্বশিক্ষিত মানুষ। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা স্বশিক্ষিত, এরা নিজেরা অঢেল পড়েছেন। এদের আলোয় ভারত আলোকিত হয়েছে, এদের আলোয় পৃথিবী আলোকিত হয়েছে। আইনস্টাইনের সাথে সত্যেন বসুর নামটাও যুক্ত হয়ে গেছে, আইনস্টাইনের মতো বিজ্ঞানীর সাথে, বাঙালি কিন্তু। তারপর জগদীশ চন্দ্র বসু, কত বড় বড় মানুষেরা, রাধানাথ শিকদার আমাদের এখানে ছিল, এবং রোকেয়া, আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে এরা কিন্তু স্বশিক্ষিত মানুষ, এরা বই পড়ে বড় হয়েছে। আমাদের গোটা ইতিহাসে যদি আমরা 40 বছর পেছনে চলে যাই, আমি দেখবো আমাদের বাবারা, দাদারা, দাদিরা, নানিরা শুধু বই পড়ছে, ওদের বিনোদন ছিল বই। আমরা ওদের কাছেই বই পড়া শিখেছি। কিন্তু হঠাৎ করে এখন দেখা গেল আমাদের প্রবীণরাও বই পড়ছে না, নবীনরাও বই পড়ছে না। নাই, আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া, আমরা গবেষণা করে দেখেছি সোশ্যাল মিডিয়া একমাত্র কারণ নয়, একটি কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। এখানে আপনি দেখবেন আমাদের পরিবারগুলো এক সময় মানে পৃথিবীতে পাঠশালা কয়টা আছে, মানুষ কোথায় শিখে? পৃথিবীর বৃহত্তম এবং আদিতম পাঠশালা হচ্ছে পরিবার। প্রথম বাচ্চারা শিক্ষা গ্রহণ করে পরিবার থেকে। কেমন? পরিবারের পরে দ্বিতীয় বৃহত্তম পাঠশালা হচ্ছে তার বিদ্যালয়। কেমন? ওখানে শিখে। তৃতীয় বৃহত্তম পাঠশালা হচ্ছে প্রকৃতি, ওখান থেকে শিখে। চতুর্থ হলো সমাজ। এখন আমাদের পরিবারগুলো বলছে, বাংলাদেশের পরিবারগুলোতে আমি এটা দেখেছি, আপনারা কি করেন জানি না, বাচ্চাকে ওরা ভালো স্টুডেন্ট হতে হবে, তোমাকে ভালো স্টুডেন্ট হতে হবে, স্কুলে সেরা হতে হবে, তোমাকে সেরা স্কুলে ভর্তি হতে হবে, তোমাকে 1 নম্বর চাকরিটা পেতে হবে, তোমাকে টাকা উপার্জন করতে হবে। এবং ওকে ওরা একটা বিদ্যালয় থেকে আরেকটা বিদ্যালয়, এবং এক কোচিং সেন্টার থেকে আরেক কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে আমাদের বাবা মারা কি করেছিল? বিদ্যালয় থেকে আসার পরে বাবা মারা খবরই রাখতেন আমরা কি করছি। আমরা মাঠে দৌড়াচ্ছি, মেয়েরাও দৌড়াচ্ছে, তাই না? গাছে উঠছে, প্রকৃতি থেকে আমরা শিখছি, আমরা পাঠাগারে যাচ্ছি, আমরা ক্লাব করছি। এখন কিন্তু বাচ্চাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওদেরকে আমরা ফার্মের মুরগি বানিয়ে ফেলেছি। ফার্মের মুরগির যেমন খাওয়া দাওয়া খাঁচার মধ্যে খায় আর মোটা হয়, কিন্তু ওই মাংস ওই এটা নির্গুণ আর কি, এটা কোনো গুণ নাই। কেমন? তাহলে আমরা এরকম করে ফেলেছি। তাহলে আমাদের পরিবার একটা কিন্তু ইনস্টিটিউশন হিসাবে আমাদের পরিবার নীতিভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এটা হলো একটা পরিবারের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারপরে হচ্ছে বাবা মা যদি মোবাইল হাতে বসে থাকে, সন্তান তো মোবাইল হাতে নেবে। আমি বই পড়ি কেন? আমি আমার মাকে দেখতাম সারাক্ষণ বই পড়ছে। আপনিও নিশ্চয়ই আপনার মাকে দেখেছেন, বা আপনার বাবাকে দেখেছেন বই পড়ছে। এখন আমাদের যদি আমাদের বড়রা যদি একসময় প্রবীণরা সারাক্ষণ বই পড়তেন, এখন প্রবীণরা যদি মোবাইল ফোন হাতে খাওয়ার টেবিলে বসে রাতে ঘুমাতে যায়, বাচ্চাটাও তো সেটাই করবে, তাই না? বাচ্চারা তো শিখবে। তাহলে আমাদের পরিবারটা হলো, একসময় আমাদের সমাজ, রোকেয়া বলেন, মাইকেল বলেন, বিদ্যাসাগর বলেন, নিজের পকেটে টাকা খরচ করে সমাজকে আলোকিত করেছে। আর এখন আমরা সরকার টাকা দিচ্ছি, বই কিনে দিচ্ছি, ওই বইয়ের প্যাকেট খোলা হচ্ছে না। তার মানে আমার সমাজ কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। সমাজও কিন্তু টাকার পেছনে ছুটছে, সমাজের কোনো ভূমিকা নাই। আপনি সমাজে লোক পাবেন না এই সমাজকে আলোকিত করার জন্য, আপনি বিদ্যাসাগর পাবেন না। হ্যাঁ, তাহলে সমাজেরও কিন্তু সক্রিয়তার দরকার আছে, সমাজেরও একটা ভূমিকার দরকার আছে। আমাদের বাচ্চাদের, রবীন্দ্রনাথ তার নোবেল বক্তৃতায় কি বলেছিলেন জানেন? তার নোবেল বক্তৃতার পুরোটা জুড়ে উনি বলেছিলেন, আমরা আমাদের বাচ্চাদেরকে, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন, খাঁচাবন্দি করে ফেলেছি, গৃহবন্দী করে ফেলেছি, ওদেরকে প্রকৃতির কোলে শিক্ষা দিতে হবে, প্রকৃতির সঙ্গে। এই জন্য আমি শান্তিনিকেতন করেছি, উনি বলেছিলেন। এবং উনি বলেছিলেন, আমি নোবেল পুরস্কারের সব টাকা ওখানে খরচ করব, এবং আপনারা আমাকে টাকা দেবেন, আমি এমন একটা প্রতিষ্ঠান করতে চাই যাতে আমাদের বাচ্চারা বসন্ত চেনে, হেমন্ত চেনে, প্রকৃতি চেনে, গাছ চেনে, পাখি চেনে। এরকম আমাদের প্রকৃতি বাচ্চারা বা কিছুই জানে না, গাছের নাম জানে না, পাখির নাম জানে না, কোনটা বসন্ত জানে না। আমাদের বাবা মারা তাদেরকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তারপরে এর সাথে মোবাইল ফোন যুক্ত হয়েছে, এর সঙ্গে ভোগবাদ যুক্ত হয়েছে। প্রতিদিনই কেউ না কেউ টেলিভিশন চ্যানেলে আপনাকে বলছে, তুমি এইটা মাখো তাহলে তুমি ফর্সা হবে। যেন ফর্সা হওয়াটাই জীবনের, মানুষ হওয়াটা জরুরি নয়, ফর্সা হওয়াটা জরুরি। বলে না এইটা মাখো, তারপরে বলে যে তুমি অমুক এটা খাও, ওইটা খাও। হ্যাঁ, খাবারটা ঘরে পৌঁছে যাচ্ছে আপনার, কেউ না কেউ খাবার অর্ডার দিলে চলে যাচ্ছে, বইটা তো ঘরে যাচ্ছে না। তা আমাদেরকে একটা, আমি মনে করি, আমি বাংলা, আমার একটা লেখা আছে, এটা আমি আপনাদের দিয়ে যেতে পারি।
এই ছাপা হয়েছে 21শে আচ্ছা। ফেব্রুয়ারিতে। আমি বলি কি জানেন, একটা জাগরণ দরকার। বাংলার ভাষার জন্য যেমন আমরা 71 একটা জাগরণ করেছিলাম, এখনো আমাদের একটা জাগরণ করা দরকার। জাগরণটা কিসের জন্য জানেন? বই পড়ার জন্য। যদি আমরা বই না পড়ি তাহলে এই সভ্যতা যা কিছু আমরা অর্জন করেছি, এই অর্জনগুলো আমরা রক্ষা করতে পারবো না। সব বৃথা হয়ে সব যাবে। বৃথা যাবে। হ্যাঁ, অমানুষ দিয়ে পৃথিবী রক্ষা করা যাবে না। অমানুষ হলে ওরা হিটলার হবে। আমাদের মানুষ তৈরি করতে হবে। আপনার যে বার্তা যুব সমাজের উপর, এটা তো আপনি বলেই দিলেন, তারপরেও আর কিছু কি বলবেন? আমাদের মানুষ তৈরি করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, একটা মানবিক সমাজ বানাতে হবে। যে সমাজে ওই যে আমাদের কবি বলে গেছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এটা আমাদের বাঙালি কবি বলেছেন, তাই না? একদম। এটাই করতে হবে আমাদের। আমরা আমাদের অনুষ্ঠান তাহলে এখনই শেষ করতে যাচ্ছি। স্যারকে আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং দর্শক বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ। থাকবেন আমাদের সঙ্গে এভাবেই। আমরা আশা করব স্যার আবার আমি কবিতা পড়তে আসতে পারি 25 সেটাই তারিখের বলছি। আগে। হ্যাঁ, আমার আমি এই আগরতলা নিয়ে যে 2-3টা কবিতা লিখেছি, এগুলো কোনো একদিন এসে পাঠ করে দিয়ে একদম, যেতে পারি, একদম। যাওয়ার আগে, ভীষণ ঢাকা ফিরে খুশি যাওয়ার হব। আগে। ভালো থাকবেন, আর সুস্থ মণিদীপা, থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগলো। আমি বলেছি যে আগরতলার মানুষ খুব নরম, শান্ত, তার প্রকৃতির মতো। ভীষণ হ্যাঁ, ভালো লাগলো আমারও, মানে সত্যি বলছি, মানে পরবর্তী কোশ্চেন কি করব সেটা ভাবার থেকে আমি আপনার দিকেই মুগ্ধ হয়ে আপনার কথার দিকে শুনছিলাম। এত বেশি জানলাম, অনেক কিছু আমরাও জানি না, কত কিছু জি, জানার শেষ নেই, সত্যি তাই। অনেক ধন্যবাদ মণিদীপা, আপনাকে খুব ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। একটাই কথা বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে এই বাংলায় খুঁজে পাই। নমস্কার।